শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করেছেন, ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকের আমাদের দেশের বিশেষ একটা মুহূর্ত, বিশেষ একটা কাল আমরা পার করছি। বাংলা একটা শব্দ বলে ক্রান্তিকাল। ক্রান্তিকালকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়, পজিটিভলি, নেগেটিভলি। আমি পজিটিভিটির ক্রান্তিকালের ভিতরে কিছু দেখি না, অলমোস্ট এভরিথিং নেগেটিভ। এখন এই সাবজেক্টটায় এমন ভাবে অভ্যস্ত হয়েছে, আমরা যেন নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করি, আমরা যেন নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি, নিজেরাই নিজেদের সাথে ভণ্ডামি করি এবং আমরা মনে করি এটাই সত্য, আমরা মনে করি এটাই নীতিবোধ, আমরা মনে করি এটাই জীবন। আজকে আমার পরিচিত এক ভদ্রলোক, যিনি আমার সাথে একটু পরে আপনাদের সাথেও দেখা হবে, উনি রাতে তাহাজ্জুদ পড়েন। এই কথাটা উনি আমাকে বলতে চাইলেন না যে আমি রাত জাগি, কিন্তু হাসিনার মতো দুশ্চরিত্র, নৈতিক স্খলনে ডুবে যাওয়া এক হারামজাদি আপনাদের সামনে এসে মস্কারা করে বলে যে আমি তাহাজ্জুদ পড়ি। ওইটারে আবার ক্যাম্পাস করার জন্য ওবায়দুল কাদের রাস্তায় রাস্তায় বলতো আমার আফায় তো তাহাজ্জুদে বসা। যে কোনো দিন তাহাজ্জুদ তো দূরে থাক, 5 ওয়াক্ত নামাজই পড়তো। যে যখন কেউ এসে বলতো হরতালে 10 জন খুন হয়েছে, সে বলতো জয় বাংলা। আমরা এখন ওই কালচার, ওই ক্রান্তিকাল, অনেকে মনে করে 5ই আগস্ট 2024 আমরা বোধহয় ওই ক্রান্তিকাল পার করেছি। দর্শকবৃন্দ, অত্যন্ত, আমি বলবো না দুঃখ ভারাক্রান্ত এইসব আজাইরা কথাবার্তা আমার মুখে মানায় না। আমি কি বলবো জানেন? আমরা ক্রান্তিকাল 5ই আগস্ট 2024 আমরা পার করি নাই। শুধু একজন মানুষের চেয়ার বদল ছাড়া অধিকাংশটাই তো চেয়ারে আছে। অধিকাংশ নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী সবাই তো তাদের জায়গায় আছে। তাইলে যে আমরা বলি রিফর্ম, তাইলে যে আমরা বলি বিচার, তাইলে যে আমরা বলি দেশের ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করা, কমিশন গঠন করা, বিডিআর পিলখানা বিচার করা, শাপলা চত্বরের বিচার করা, সাবজেক্টটাকে কি আমরা মস্কারি বলতে পারি, ভণ্ডামি বলতে পারি, প্রহসন বলতে পারি? আসুন আমরা এটা নিয়ে আজকের বিজ্ঞ, যোগ্য একজন মানুষ, তার সাথে কথাবার্তা, হি আর্ন মাই রেসপেক্ট। ইউজুয়ালি আমার কাছে কেউ এসে যদি বলে আমি একজন ব্যারিস্টার, এন্ড আমি সাথে সাথে জিজ্ঞাসা করি এন্ড অর্থাৎ কি জানেন? ব্যারিস্টার ডেজিগনেশন লাগালেই কোনো একজন আইনজীবী আমার সামনে এসে সম্মান পায় না। Do you know why I asked them, what can you deliver? আমার সামনে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেলরা যদি এসে বলে আমি জেনারেল অমুক, এন্ড আমি বলি and what did you do in your lifetime? আজকের যে ভদ্রলোকের সাথে কথা বলছি, I'm really proud to know him. I'm really happy that we met. I'm really grateful to one individual, Dr. খন্দকার মাসুদুর রহমান। উনি আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন এই ভদ্রলোকের সাথে, ওনার সাথে আপনারাও কথা বলেছেন। অত্যন্ত শিক্ষিত, যোগ্য, বিজ্ঞ একজন মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন সচেতন মানুষ। চাইলেও আপনারা অনেকেই যারা শিক্ষিত এবং প্র্যাগমেটিক, চাইলেও ওনার কথাবার্তাকে আপনারা ইগনোর করতে পারবেন না। হ্যাঁ, এটা ট্রু, উনি রিকশাওয়ালাদের কথাবার্তা বলতে পারবেন না। হ্যাঁ, এটা ট্রু, উনি ভণ্ডামিদের রসালো গল্প করতে পারবেন না। কিন্তু একটা জিনিস পারবেন, ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে আমার কিছু প্রশ্ন আছে, এটা নিয়ে উনি বিশ্লেষণ করতে পারবেন। তো আসুন আমরা কথা শুরু করি। আজকের আমাদের গেস্ট কর্নেল মুদাসসির খান। কর্নেল খান, স্বাগত জানাচ্ছি আজকের
শোতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জাকুমেন্ট, আপনি অনেক ধন্যবাদ। আপনি আমাকে আবার হাজির করেছেন, আপনার এই আলোচনার সবাই সুযোগ দিয়েছেন। তবে আমি একটা কথা শুরুতেই বলে রাখতে চাই, বিনয়ের সাথে বলতে চাই যে আমার দক্ষতা, আমার প্রজ্ঞা, আমার বুদ্ধি অতি সামান্য। আমি কিছু বলার জন্য বলছি না। আমার যা কিছু বলি সেগুলো তা কিছু হচ্ছে, আপনি এটা আমাকে প্রোটেস্ট করেন সবসময়, বললে আপনি মেনে নেন না। আমি বলবো জীবন সায়ের নামে এসছি, সত্তর ঊর্ধ্ব সময় তো। তো সেই জন্য এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কারণেই আমি যা কিছু বলি সেটা বলি। তো এটা যদি মানুষ গ্রহণ করে ভালো, মানুষ গ্রহণ করে কিছু না, কারণ সবকিছু আমার যা সত্য তা না। তো সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি আশঙ্কিত হয়ে যাই যখন এতগুলি আপনি আমাকে বৈশিষ্ট্য আমাকে ভূষিত করেন, তখন আমার মানুষের প্রত্যাশা অনেক বেশি হয়ে যায়। তো সেই প্রত্যাশা যদি পূর্ণাত্ম করি, তখন আমার পরে আবার সংখ্যা আমি অপরাধী হয়ে যাই। সেই জন্য আমি আগেই দর্শকদের বলে রাখলাম, আমার কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে, আপনার দয়া করে আমাকে ক্ষমা করে যদি ভুল ত্রুটি হয়। এবং আপনি যদি মনে করেন ভুল ত্রুটি হয়েছে, আমি আপনার মাথা পেছনে নিয়ে যাবো। আপনার যদি যুক্তির সাথে আমাকে বলেন খণ্ডন করতে, আপনি যেমন শুনুন। কারণ মানুষ মতে ভুল করতে পারে, আমরা সবার কাছ থেকে সবাই শিখি। আমার একটা কথা এই প্রসঙ্গে মনে করে বলতে চাই, আপনিও নিশ্চয়ই অনেকে জানেন, আলেকজান্ডার সলজেনিসিন বলে একজন নোবেলিস্ট ছিল, যে আপনার নোবেল প্রাইজ পেয়েছিল, রাশিয়ার লোক, কিন্তু পরে পালিয়ে গেছেন আমেরিকাতে। তার একটা কথা আমি সবসময় মনে করি, উনি বলেছেন, আই হ্যাভ নট কাম অ্যাক্রস এ সিঙ্গেল পার্সন ইন মাই লাইফ যার কাছে আমি কিছু শিখতে পারি নাই, সে যে কোনো পর্যায়ে লোক হোক না কেন। শুধু আমরা সবাই সবার কাছ থেকে শিখি। আমিও সবার কাছে শিখতে চাই, তাদের হচ্ছে কিছু সমালোচনার মাধ্যমে। এইটাই আমার হইতেছে আবেদন, নিবেদন। ধন্যবাদ আপনাকে। কর্নেল মুদাসসির খান, আপনার প্রত্যেকটা কথা আমি নোট করলাম এবং প্রত্যেকটা কথা আমি মনে রাখলাম। কিন্তু একটা কথা সবসময় আমি চিন্তা করি, আপনি যেভাবে বিনয়ের সাথে আপনার পজিশনটাকে ব্যাখ্যা করলেন, ইউ আর মোর রেসপেক্ট। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ইউ আর মোর রেসপেক্ট বাই শোয়িং ইউর মডেস্টি। আমি একটা জিনিস জানি, কিন্তু সমস্যাটা কি হয় কি, এই সমাজে যারা মুখরোচক কথাবার্তা বলতে অভ্যস্ত, যারা বাস্তবতাকে বাইপাস করে, যারা হিপোক্রেটিক্যাল একটা লাইফ লিড করে, কপালে দাগ ফালায়, মাথায় একটা টুপি দিয়ে জুমার নামাজে দৌড় দেয় এবং 2 দিন পর পর মক্কা শরীফে ওমরা পালনের জন্য যায়, তখন আপনার মতো মানুষ আর আমার মতো মানুষ পিছন থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, আহা। মানে আমি মুস্তফা আলীর ভাষায় বলতে চাই না, ইনহাস্ট ওয়াতানম, আমি এই কথাটা বলতে চাই না। রাদার আপনি তখন হয়তো আপনি একটা দীর্ঘশ্বাস ফেলবেন আর আমি পিছন থেকে দাঁড়াইয়া চিল্লাই একটা গালি দেই। আপনার আর আমার মধ্যে তফাৎ নেই। আপনি ভদ্রলোক মানুষ, ভদ্রতা দিয়ে জীবন কাটিয়েছেন, আদর্শের উপরে জীবন কাটিয়েছেন, বিনয়ের উপরে জীবন কাটিয়েছেন। এইটাই হওয়া উচিত। আমারও রোল মডেল এইটাই। কিন্তু একটা কথা, আমি যখন রাস্তায় হাঁটি, মসৃণ কোনো রাস্তা আমার সামনে পড়ে না। কর্নেল খান, আমার সামনে যা পড়ে সব পড়ে ইটের খোয়া। আর সমস্যা হচ্ছে আমার পায়ে কোনো জুতাও নাই, স্যান্ডেলও নাই, ওই খোয়ার উপর দিয়ে আমার হাঁটতে হয়। আর আমি যখন হাঁটি তখন এই চিন্তা করি যে আমার পা কতটা কম অক্ষত রাখা যায়, কিন্তু পারি না, রক্ত বেরিয়ে যায়। আমাদের বর্তমান দেশের অবস্থা তাই। হাউএভার, আমি একটা কথা বলি, যে কথাটা আমরা সবাই আলোচনা করেছি যে 5ই আগস্ট 2024 স্বৈরাচারের পতন হয়েছে। আমি যদি এই কথাটা বলি, শুধুমাত্র একটা চেয়ারে একজন মানুষকে বসিয়ে আমরা বললাম, চেঞ্জ করে আমরা যদি বলি স্বৈরাচারের পতন হয়েছে, কতটা আপনার কাছে কতটা লজিক্যাল মনে হয়? লজিক্যাল মনে হয় নাকি সাবজেক্টটা এটা হয় হিপোক্রেটিক্যাল অর ইডিওটিক? আপনার কাছে কি মনে হয়? আমি জানি শোয়ের আগেই বলেছেন জেকব, ল্যাঙ্গুয়েজ গুলো যদি আপনি ঠিক করেন। আপনি একজন পিতৃতুল্য মানুষ, আপনি আমাকে যখন এই কথাটা বলেন আমি মনে রাখি। কিন্তু আপনাকে আমি ভালো শব্দ খুঁজি বলার জন্য, কিন্তু ভালো শব্দগুলো যখন খুঁজি, আমার সামনে যখন ওবায়দুল কাদের এবং জিয়াউল আহসানের মতো চরিত্র আমার সামনে বেরিয়ে আসে, আমি আর ধৈর্য রাখতে পারি না, কিছু একটা বলে ফেলি। হ্যাঁ, ওই
একটা চেয়ার বাদে সবাই যদি ঠিক রেখে ওই একজনকে করে আমরা বললাম স্বৈরাচারের পতন হয়েছে, এই সাবজেক্টটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আমি জাস্ট কোশ্চেন করি, এটা কি আসলে পতন হয়েছে, নাকি জাস্ট আমরা ভণ্ডামি, আমরা জাতির সাথে প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে নিজেরা ভণ্ডামি করছি? অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগে, অনেক পাণ্ডিত্য লাগে, কিন্তু যেটা আমি শুরুতে বলছি, আমার অভিজ্ঞতা থেকে আলোকে যতটুকু পারবো আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম দিকে হচ্ছে এটা যে আপনি দু একটা যে উল্লেখ করেছেন প্রথম দিকে, যে হাসিনা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এবং এটা আপনি হয়তো খেয়াল রেখেছেন কোন এক সময় যখন আপনার মধ্যে আমাদের ভূতপূর্ব এবং হয়তো সে উনি গত হয়ে গেছেন জিল্লুর রহমান হাসিনার আমলে প্রেসিডেন্ট ছিলেন, ওনার আমলে পার্লামেন্টে দাঁড়িয়ে অনেকে একসাথে দাঁড়িয়ে বলেছিল হাসিনাকে হইতেছে রসুলের সমান, পরবর্তী রসুল, তার নামের পাশে হজরত নামটা লেখা উচিত। এবং হ্যাঁ, এটা বলেছিল। এবং তারপরে এটা তো হাসিনার তরফ গেল, এই যে মানুষের সাথে যে পদবিগুলো একত্র করা, এটা সিগনিফিকেন্সটা অনেকটা বুঝে না। আপনাকে আমি এটার সাথে একটা যোগ করি, যদি এটাকেও আলোচনায় অংশগ্রহণ করেন। জি, কয়েকদিন আগে বিএনপির স্বনামধন্য কিছু নেতা বলেছে তারেক রহমান হলো খলিফা ওমরের সমসাময়িক। এটা তো আমি জাস্ট বলতে চাচ্ছিলাম, আপনি মুখের কথাটা টেনে নিয়ে গেলেন। আমি এটা উল্লেখ করতে চাইছিলাম, আমি বলতে চাচ্ছিলাম শুধু হাসিনা নয়, হাসিনা তো ঠিক আছে, তার পুরো পার্টির লোকজনরা অনেক সময় তার জোর করে তাকে বলানো হতো যে আমাকে যেমন নোবেল প্রাইজের জন্য জোর করতাম। এইটা আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং এক্স্যাক্টলি তার নামটা, যে নামটা ছিল, তার বুলু বলে একজন বললে ছিল, বরকতুল্লাহ বুলু, বরকতুল বুলু, সেই কথা। তখন আমি খুব কষ্ট লাগলো, না আমার মানে তারেক না, তার হচ্ছে জিয়া রহমানের নাম দিয়ে, ইফ আই এম নট কারেক্ট, রং না, সে তারেক রহমানের কথা বলছে। তো এখন ঠিক আছে, তারেক রহমান হতে পারে ভালো লোক, তার চরিত্রবান হতে পারে, সব দিক মেনে নিলাম। হযরত ওমরের পরে এই কথা বলেছেন না, আপনি যদি সঠিক আমাকে বলবেন, বলেছেন হযরত ওমরের পরে একমাত্র ব্যক্তি তারেক রহমান, যাকে সেই আমলে যে মানে রহমতুল্লাহ কি বলে কি আলমিন বলছিল সারা বিশ্বে, যাকে তাকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যায়, একমাত্র ব্যক্তি তারেক রহমান। প্রথমে তার সাথে তুলনা করাটা, দুই নম্বর একমাত্র ব্যক্তি। তুমি প্রশংসা করো ঠিক আছে, প্রশংসা এমন পর্যায়ে যেটা হতেছে শ্রুতিকটু শুধু না, এটা হাস্যকর হয়ে যায় এবং বেদনাদায়ক হয়ে যায়। তো সুতরাং আমাদের সেটা কালচার, শুধু হাসিনা এবং তার দোষরদেরকে বলে দিয়ে লাভ নেই, এটা অস্থির মধ্যে, আমাদের রক্তের মধ্যে প্রবাহিত, এই জন্য কাজগুলো করি। তো আপনার প্রশ্নের জায়গায় যেটা বললি, দেখেন আমরা তো ছেলেপাড়া দীর্ঘ 16 বছর পরে আমাদের সন্তান ছেলেরা আত্মহত্যা দিয়েছিল, বুক পেতে দিয়েছিল গুলি নিয়ে জীবন দান করার জন্য, স্বরাজকে উৎখাত করার জন্য। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য তো একমাত্র নির্বাচন ছিল না, উদ্দেশ্য ছিল আমাদের সংস্কৃতিকে রক্ষা, আমাদের বাকশান্তিতে রক্ষা, আমাদের উন্নত যেই করেছে, আমাদেরকে যে অধিকার যেগুলো দেওয়া আছে মানুষ হিসেবে, সেই অধিকারগুলো আমাদের ফিরিয়ে দেওয়া। নির্বাচন তো সেটা কখনো সেটা আমাদের রক্ষা করতে পারে না, কারণ অতীতে আমরা নির্বাচন দেখেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও নির্বাচন হয়েছে, লোকজন এসছে, সেই প্রত্যাশিত যে পরিবর্তন সেগুলো তো হয়নি। সুতরাং এই যে এখানে গোড়াতীত তো হইতেছে ভুল হয়ে গেল আর কি। আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা হচ্ছে পুরা সিস্টেমটাকে পরিবর্তন করা, শুধু নির্বাচন করে একজনকে হাসিনাকে সরিয়ে গিয়ে আরেকজনের গতিতে বসানো নয়। তো সেটাই তো ভুল হয়ে গেছে। এবং আপনি বলবেন হাসিনাকে সরানো হয়েছে, এই যে সরকার, প্রেক্ষাপটটা বলি, ডক্টর ইউনূসের সরকার যে আসলো, প্রেক্ষাপটটা কি ছিল? প্রথম হতেছে উনি তো আসতে চাননি, উনিকে অনেকটা জোর করে ধরে বেঁধে তাকে নিয়ে আসা হয়েছে, এটা আমরা সবাই জানি। তো উনি আসতেন যখন, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত, আমার দু এক মানুষের সাথে কথা হয়েছে, অত আমার সান্নিধ্য অনেক ঘনিষ্ঠতা নেই, অন্য যারা তাদের ঘনিষ্ঠতা তাদের সাথে আছে তাদের সাথে জিজ্ঞেস করেছি, উনি যে ওনার কিছু ইচ্ছা ছিল, আমরা হয়তো এটা আজ করি, ওনার ইচ্ছা ছিল কিন্তু একটা আমূল পরিবর্তন আনার জন্য, দেশের শাসন ব্যবস্থার মধ্যে সংস্কার করার জন্য, কালচারের মধ্যে পরিবর্তন, সবকিছু করতে চেয়েছিলাম। এবং এটা ন্যূনতম যে সময়টা, সেই সময়টা অতি পাবেন,
উনি কিন্তু প্রথম দিকে বলেন না কখন, বলে আসছেন সবসময়, এবং তার উপদেষ্টা সবাই বলছিলেন যে এটা যতটুকু সময় লাগে দ্রুততম সময় আমরা সংস্কারগুলো শেষ করে যাতে পরবর্তীতে যারা নির্বাচিত হয়েছেন তারা এটা পরিবর্তন করতে পারে, এমন একটা সংস্কার করতে চেয়েছিলেন। কিন্তু হলোটা কি, এই যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, এবং শুধু পলিটিক্যাল পার্টি না, মনে মধ্যে তথাকথিত সুশীল সমাজের লোকজনরা, তথাকথিত বুদ্ধিজীবী সম্প্রদায় যারা, এবং আমার সাংবাদিক সম্প্রদায় যারা আছে, সবাই কিন্তু একজোটে কিন্তু ওনার প্রেশার ক্রিয়েট করলেন নির্বাচন দিতে হবে। আপনি খেয়াল করেছেন, আমি খেয়াল করেছি, অনেকে যারা ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করতেন, হাসিনার প্রতি সবসময় দেশে তাকে 14 আগস্ট উদ্ধার করতেন, বিভিন্ন সময় টেলিভিশন টকে কাগজে কলমে, কেন যেন হঠাৎ করে কোন কোন রাতে তারও বদলে গেলেন। তারা এখন ডক্টর ইউনূসকে বকাবকি করছেন। সদস্য উপদেষ্টা একদম কিছুদিন আগে এক সচিব, সেই সচিব বললেন কি, উপদেষ্টাদের মধ্যে অন্তত 8 জন উপদেষ্টা যার কাছে, যার বিরুদ্ধে আমাদের সুস্পষ্টভাবে দুর্নীতি প্রমাণ আমার আছে। তো দুর্নীতি প্রমাণ থেকে তুমি প্রমাণ করো, তুমি দুর্নীতি বিভাগে কাগজপত্র দাও, তুই বাইরে বলে বেড়াচ্ছ কেন? আমি তো এই প্রশ্নে একটা লেখাও ছিল, আমি শুনছি এই ভদ্রলোককে বলা উচিত ইমিডিয়েটলি সে দুর্নীতি দমন ভেবে গিয়ে প্রমাণগুলো সাবমিট করে, যদি না করতে পারে তাকে দুর্নীতি দলটা তাকে হইতে সে অভিযুক্ত করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। এত কিছু প্রেশারের মধ্যে থেকে ন্যাচি শেষ পর্যন্ত, যেটা আপনি বললেন আমরা কিছু অ্যাচিভ করেছি, তেমন কিছু অ্যাচিভ হয় না, হয়েছে কিছু কিছু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা আমার উন্নতি হয়েছে, এটা সত্যি কথা। আমাদের আগের মতো ওইভাবে ঘুষ চায় না, অফিসে গিয়ে ঘুষ দিয়ে দিতে হয় না, ঘুষ হয়তো দিতে বা চাইতে ভয় পায় লোকজন, হয়েছে। আপনি ওটা ব্যাখ্যা করার দরকার, অর্থের কিছু পরিবর্তন হয়েছে, আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা রাস্তাঘাটে টেলিভিশনে সবসময় ডক্টর সবাইকে আমি গালিমন্দ করতে পারি, তাদের চোখ উদ্ধ করতে পারি, কেউ তো কি ধরে নেওয়া হয় না কাকে, তাকে বেঁধে নেওয়া যায়, আগে যেটা শুধু ধরে না বুম করে দেওয়া হতো তাদেরকে। কিছু কিছু পরিবর্তন ডেফিনেটলি হয়েছে, যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেই পরিবর্তন ডেফিনেটলি হয়, মানে কোনো সন্দেহ নেই। এবং এটা আমি বলবো না ডক্টর ইউনূস এবং তার সরকারের সবাই সম্পূর্ণভাবে নির্দোষ, না, তার নির্দোষ না, হতে পারে তাদেরকে কিছু আমরা কিন্তু ডিসকাউন্ট দিতে পারি বলে তাদেরকে যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়টা দেওয়া হয়নি, যা দরকার ছিল, এবং তাদের যে প্রেশার ক্রিয়েট করছে এই জন্য তারা করতে পারেনি। কিন্তু তারও নির্দোষ না, নির্দোষ না এই জন্যই বলবো যে শুরুতেই গলদ হয়েছে, এটা আমি অনেক আলাপ করেছি, তার পরিবর্তনটা প্রথম দিকে করা উচিত ছিল, কিছু কিছু যেগুলো অত্যাবশ্যকীয় পরিবর্তন ছিল আর কি, কোন বলে না কিল দ্য ক্যাট অন দ্য ফার্স্ট নাইট, তো সেটা করা হয়নি। তারা যে লোকগুলিকে সরিয়ে দেওয়া উচিত ছিল, ইনভোট ছিল হাসিনা পরীক্ষিত যারা হচ্ছে তার সাপোর্টার ছিল, তাকে 16 বছর তাকে বাঁচিয়ে রাখার জন্য তারা দায়ী, তাদেরকে ওই প্রথম সপ্তাহে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এবং বিচার আওতায় আনা উচিত ছিল। এই কাজগুলি প্রথম দিকে যদি করা হতো তাহলে এই অবস্থা হতো না। কতগুলো জায়গায় প্রতিবন্ধকতা ছিল এটা বিশ্বাস করি, যেমন এই যে আমলাদের মধ্যে 16টি বছর যে আমলাগুলিকে নিয়োগ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারী, নিম্নতম স্থান থেকে উচ্চতর স্থানে, সবই তো আওয়ামী লীগের ছিল। আমি বলবো 80-90% আওয়ামী লীগ ঘরানার ছিল। তারপরে আমি আপনি কোন সাম্প্রদায়িক নই, এটা সত্যি কথা, কোন একটা বিশেষ গোত্রের লোকদেরকে তারা বাংলাদেশের লোক সংখ্যা 3% মাত্র তারা হয়তো ক্যারি করে। আমি জানি, কারণ একটা বিশেষ সংস্থা আমি কাজ করেছি, আপনি জানেন, একসময় তাদের প্রপোর্শনটা ছিল 15 থেকে 20%, টকিং অ্যাবাউট 90s এর মধ্যে সমস্যা, সেটা হাসিনা আমার শেষে দাঁড়ালো 60 to 70%। 3% অফ দ্য পপুলেশন আপনি রিপ্রেজেন্টিং 60 to 70% অফ দ্য ব্যুরোক্রেসি, প্রশাসনে শেষের দিকে হয়ে গেল। তো এই অবস্থার মধ্যে পরিবর্তন এনে তাদেরকে সরিয়ে দিয়ে গিয়ে 1 বছরের মধ্যে আপনার যেখানে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এটা সম্ভব না। অতটুকু আমার মনে হয় আমরা ডিসকাউন্ট তাকে এই সরকারকে দেওয়া উচিত। তারপরে তারা করতে পারতো উচ্চ পর্যায়ে যেগুলো সেগুলো পরিবর্তন করে, তারপর নিচের দিকে যারা ছিল তাদের ধীরে ধীরে পরিবর্তন করা যেত, সেইখানে তাদের ব্যর্থতা। শুধু আমি বলবো যেটা আপনার সামারাইজ করে যে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে ব্যর্থতা আছে, ডেফিনেটলি আছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে হয় নাই, আপনার সেটা যে পূরণ হয়নি, অনেক কিছু করার আছে সামনে যেটা করতে পারে নাই, এটা সত্যি কথা, এর মধ্যে দ্বিমত করার কোনো অবকাশ নেই। ওকে, ধন্যবাদ। ওকে, আপনি চমৎকার ভাবে বলেছেন, এর চেয়ে আর ভালোভাবে বলার আমি ওই ভাষা, আমি আপনার ভাষার কাছাকাছি যাব না, কারণ আমার ভাষার ভিতরে আমার যা বের হয় তা বের হয়। আপনাকে আমি এমনি কথাটা বলি, আপনি কি দেখেন আমি যে কথাটা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
চেয়ারে বসিয়ে কিন্তু প্রত্যেকটা কি পজিশনকে কভার করেছে যারা, আপনি সশস্ত্র বাহিনীর দিকে তাকান, 3 বাহিনীর প্রধান হাসিনা এবং এবং ভারত যাদেরকে নিয়োজিত রেখেছে তারাই ওখানে আছে। এরপরে তাকান আপনি সচিবালয়ের 3/4 অব দ্য সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সেকশন অফিসার, 90% of them are still occupying. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়া আর অন্যান্য সব পজিশনে আগের লোকজন বসা আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 98% লোকজনরা আওয়ামী লীগের এবং ভারতপন্থী, তারা কি পজিশনগুলো হোল্ড করে আছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন এই উপদেষ্টাকে যদি বাদ দেন, বাকি যারা আছে প্রত্যেকটা লোক ইনক্লুডিং সেক্রেটারি, তারা ওই আমলে আছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন, আপনাকে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। 6 আগস্ট 2024 আমি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ এম্বাসিতে গেলাম। স্বৈরাচার সরকারের অ্যাম্বাসেডর ইমরান তখন বাংলাদেশি অ্যাম্বাসেডর টু দ্য ইউএস। আমি যখন গেলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন আপনি, হুম আর ইউ টেকিং অর্ডার ফ্রম? সে বলছে আমি ওয়াকার সাহেব যা বলে। এবং আপনাকে আমি বলি 17 তারিখে তাকে আমি জিজ্ঞাসা করলাম, ইমরান সাহেব এই মুহূর্তে কার কাছ থেকে অর্ডার নিচ্ছেন? একটু ম্যাং ম্যাং কইরা বললেন তৌহিদ সাহেব। আমি বলছি না, আপনি তৌহিদ সাহেব না, আপনি কার কাছ থেকে অর্ডার নিচ্ছেন? উনি পরে বললেন আমি ওয়াকার সাহেবের কাছ থেকে অর্ডার নিচ্ছি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গেলে ডিজিএফআই ওনাকে কভার দিতে হবে, এনএসআই ওনাকে কভার দিতে হবে, 3 বাহিনীর প্রধান ওনাকে লয়্যালটি দেখাতে হবে। উনি নিজের পছন্দ মতো 4-5 জনের মধ্যে একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করতে হবে। কিন্তু উনি যখন 8 তারিখে গিয়ে ক্ষমতায় গেলেন, আপনি কি জানেন মোদাসের ভাই, ওনাকে একটা কাগজ ধরাইয়া দেওয়া হইল, এই আপনার উপদেষ্টা কমিটি, এদেরকে দিয়ে আপনার সরকার চালাতে হবে। এখন আপনি আমাকে যদি বলেন এদের সবাই কি 90%, 95% আওয়ামী দোসর, স্বৈরাচারের সুবিধাভোগী এবং ভারতীয়দের বন্ধু, এদেরকে ক্ষমতায় রেখে আপনি মনে করেন কিনা যে বাংলাদেশে কোন প্রকার রিফর্ম, কোন প্রকার বিচার 16 বছরে যা হয়েছে এগুলো সম্ভব কিনা আদৌ? ধন্যবাদ আমার প্রশ্নের জন্য। আমি যদি এক কথা বলি, অসম্পূর্ণ না হলে অত্যন্ত অত্যন্ত ডিফিকাল্ট এটা করা। তার প্রথম কারণ হচ্ছে সময় হাতে নেই। যদি ধরে নিই ফেব্রুয়ারির মধ্যে যেটা ডিক্লারেশন করেছেন ডক্টর ইউনূস, তার মধ্যে ইলেকশন হয়ে যায়, এটা অসম্ভবই বলবো আমি। তবে জ্যাকব একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে ব্যর্থতা আছে। আমি আগে বলছি ব্যর্থতা কেন, ব্যর্থতা কেন, তারপরে আছে যে ব্যর্থ যদি হয়ে থাকে তাহলে এখন করণীয় কি আছে। আমি ওইভাবে যাই স্টেপ বাই স্টেপ। আমার অনেক সময় যে সমস্যা, যেটা আমি প্রায়শই বলি, আমরা সমস্যা নিয়ে বাংলাদেশে সবাই সব শ্রেণীর লোকজনে আলোচনা করি, ড্রয়িং বসে আলাপ করে চায়ের কাপে ঝড় উঠাই আমরা, এটা আমাদের হয়তো প্রথাগত আমাদের করি। সমস্যাটা খুব কম রেখে দিই আমরা। সমস্যা তো সবাই জান, সমাধানটা কম রেখে, সমাধানটা কোথায়? কারণ আপনি যেটা বলেন, আমি ক্রান্তিক লগ্ন বলবো না, ক্রান্তিকাল বলবো না, ক্রান্তিকাল আসলে না, ক্রান্তিকাল পার হয়ে গেছেন। এখন আমার অন্ধকার গহ্বরে তলে নিতে চলে গিয়েছি আমরা, সেখান থেকে বেরো আসাটা অত্যন্ত কষ্টকর। তো বলতে হবে যে আমি যেটাই প্রথমে বলছিলাম,
আপনি বললেন ডক্টর ইউনূস আসলেন, ওনাকে একটা কাগজ ধরিয়ে দিল, এবং ধরিয়ে দিলে মানলেন কেন? আমরা যদি ব্যাখ্যা করতে চাই, ডক্টর ইউনূস প্রথমে বলছেন উনি তো জোর করে ওনাকে আনা হয়েছে, উনি আসতে চাননি। উনি বিশ্বব্যাপী ঘুরে বেরিয়েছে, বিশ্ব নন্দিত উনি লোক, সব ইউনিভার্সিটি, এখনো ওনার পিছনে অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পিছনে ঘুরছে, ভাই আমাকে একটু সময় দাও, আমার কাছে আসো, আমার দেশে কিছু পরিবর্তন। সেই কাজটা উনি করেছেন। শিক্ষক ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, শান্তির অন্বেষে ঘুরে বেরিয়েছেন। পলিটিক্স তো ওনার নট কাপ অফ হিজ টি, উনি পলিটিক্স জানেন না। এক শুধু তাই না, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের আমলাতন্ত্র, এটার সম্বন্ধে কোনো নলেজ ছিল না, কমপ্লিটলি আনপ্রিপেয়ার ছিলেন। সে অবস্থা উনি যখন আসলেন, উনি কিছু বুঝার আগেই ওনাকে ধরে দিল কাগজটা। এটার জন্য দায়ী কারা? আপনি জানেন, আমরা যেটা আপনি আলোচনা করেছেন বিভিন্ন আপনার প্রেজেন্টেশনের সময়, ডক্টর ইউনূসকে এখানে ক্ষমতায় বসানোর জন্য, দেশ শাসন দেওয়ার জন্য অনেকেই আগ্রহ ছিলেন না। তার মধ্যে অনেক উপদেষ্টা মন্ডলীর লোকও ছিলেন, মধ্যে বাইরের লোক তো ছিল, রাজনীতি ছিল। তারই প্ররোচনায় এই কাজটা করা হয়েছে। পরিবর্তন হয়েছে যেটা আমরা এখন আলোচনা করি, আমার পোস্টমর্টেম করে দেখি, পরিবর্তন যারা করছে তখন হইতেছে এই যে কি বলে অন্তর্বর্তীকালীন সরকারটা, এই নামটাই তো ভুল হয়ে গেছে। এটা অন্তর্বর্তী সরকার বলা উচিত ছিল না, এটা বলা হচ্ছে রিভলিউশনারি গভর্নমেন্ট, বৈপ্লবিক সরকার বলে এটা আখ্যায়িত করা হয়েছিল। তাহলে এই যে চুপ্পুর কথা বলেন, আপনার ফোর্সেসের কথা, পরিবর্তনের কথা, এগুলো করতে কোনো অসুবিধা ছিল না। এখন সবাই বলে যে কনস্টিটিউশন না থাকলে, চুপ্পুকে না রাখলে ভ্যাকুয়াম সিস্টেম, ভ্যাকুয়ামটা তো এমনি হয়ে গেছে। স্বৈরাচার যখন পতন হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, তখন তো ভাইরিং আপনি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি কারণে তো মেনে নিয়েছে, সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে এটাকে বৈধ করা হয়েছে, তখনই তো লাগে না। কিন্তু ডক্ট্রিন করতে পারেন না, এই জন্য ওনার সেই অভিজ্ঞতা ছিল না। উনি বাংলাদেশের পলিটিক্স এগুলো সম্বন্ধে নলেজ, আমার সন্দেহ হয় এখন হতে জেনেছে, উইথ ডিউ রেসপেক্ট হিম, কনস্টিটিউশনটা পুরো উনি সাংবাদিক বিশ্লেষক নন, বিশেষজ্ঞ নয়। সংবাদে কি কি আমাদের আছে প্রবেশের, সেটার সম্বন্ধে ওনার নলেজ ছিল বলে আমার মনে হয় না। পরবর্তী উনি শিখেছেন, জানিয়েছেন, কিন্তু জানতেন না। উনি যদি জানতেন, ওকে যদি অকেফল করা হয়তো, তাহলে হয়তো এই কাজগুলি করতে পারতেন। তো এটা তাকে করতে দেওয়া হয়নি। ভ্যাকুয়ামে তারা বলছে যে এখন ন্যাচুরালি কোথায় যাবে, পলিটিশিয়ান সবসময় যা হয়েছে গত 53 বছর আমাদের ইতিহাসে, সবাই ক্যান্টনমেন্টের পিছনে দৌড়ায়, তাই দৌড়েছে। আপনি জানেন, এমনকি শেখ মুজিবের জন্য মৃত্যু যে তাদেরকে দায়ী করা হয়েছে সেনাবাহিনীর লোকদেরকে, তাদের বাসায় আওয়ামী লীগের পলিটিশিয়ানরা গিয়ে আশ্রয় নিয়েছে 75 পরে, তারাও গিয়েছে আশ্রয় নিতে। শুধু বাংলাদেশে আপনি একসেপ্ট করেন বা না করেন, আমি একজন সেনাবাহিনীর একদম অতীতে কর্মকর্তা হয়ে আমি বলি, এখনো দুর্ভাগ্যবশত মানুষ মনে করে বাংলাদেশে ক্ষমতায় কেন্দ্রবিন্দু হচ্ছে, আসল লাগাতে হচ্ছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। সবাই এখানে দৌড়ে যায়। এটা কেন? কারণ হইতেছে আমাদের পলিটিক্সে যারা জড়িত আছে, তাদের সেই শিক্ষা, দক্ষতা, চরিত্র, বৈশিষ্ট্য সেগুলি নাই। যেহেতু তো দুর্বল সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, অভিজ্ঞতার দিকে, চরিত্রের দিক দিয়ে, তারা যেতে হয় তাদের কাছে, সেই জন্য তার কাছে যায়। ওখানে গিয়ে তো শুরু, গোড়াতেই তো শুরু হয়ে গেছে। সেই জন্য আজকে যে অবস্থা হচ্ছে সে অবস্থা হচ্ছে। এটা আমার মনে হয় ডক্টর ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই। তবে আমরা যেটা মনে করি, উনি আরো একটু কঠোর হতে পারতেন। আমরা বিভিন্ন টকশোতে বলেছি, আপনি বলেছেন, আমাদের জনপ্রিয় কিছু অনুষ্ঠান আছে, পিনাকি উনি বলেছেন, আরো অনেকে বলেছেন, দেশের ভিতর অনেক টকশোতে অনেকে বলেছেন যে আপনি একটু কঠোর হন। আমি আমার ক্ষুদ্র লেভেলে যতটুকু বিদ্যা বুদ্ধি আছে, আমি লেখালেখি করেছি, আমি ভিডিও করেছি, মানুষের কথা বলেছি, যে উনি যদি কঠোর হতে চান, যে যারা কিছুদিন আগেও বলেছি, যারা এখনো স্বৈরাচারের পক্ষে কাজ করছেন, নীরবে, নিভৃতি এবং প্রকাশ্যভাবে, তাদের কঠোর দমন করা উচিত। সামারি ট্রাইব্যুনাল হওয়া উচিত। আপনি আইনের লোক, আমি জানি না, কিন্তু আমি আইনের সাথে কিছু জড়িত, যখন আর্মিতে ছিলাম, আমি কোর্ট মার্শাল ফেস করেছি, মানে ইনফ্যাক্ট কাজ করেছি, ডিফেন্স লয়ার হিসেবে কাজ করেছি আমাদের ডিফেন্স গভর্নমেন্ট, তো আমার কিছুটা জ্ঞান আছে। আমার মনে হয় যদি সামারি ট্রাইব্যুনাল করে, অত অল্প সময়, দুনিয়াতে দৃষ্টান্ত আছে, উই হ্যাভ সিন ইন ইরান, টার্কিতে দেখেছি আমরা, টার্কিতে ব্যর্থ কুফর তো তাদেরকে মাসের পর মাস ট্রায়াল করে নেন, জনগণ সাক্ষী দিচ্ছে, হাজার হাজার লোক দেখেছে, এই লোকগুলি এটার সাথে জড়িত আছে। সেখানে আপনার নর্মাল প্রসিডিউর মাসের পর মাস, বছর মাস লাগিয়ে বিচার করতে হবে, এটা তো কোনো প্রয়োজন নাই। মানুষ জানে, প্রকাশ্যে তাদের আদালত দরকার, গণ আদালত সৃষ্টি করো, তাদের বিচারের দাঁড় করো, যেই পানিশমেন্ট দেওয়া তাৎক্ষণিক পানিশমেন্ট দেওয়া। দুটাকটা যদি কোনো সতস্ত করা প্রয়োজন ছিল না,
দুটো একটা যদি এরকম দৃষ্টান্ত স্থাপন করে যেত, তাহলে এই সরকার আজকে যেই আপনার অসুবিধাটা ফেস করছে, মুখোমুখি এই বিশেষ ওরা দেশ, আমার যেটা মনে হয় সেখানেই গলদ হয়েছে। আমি এখনো বলবো সময় খুবই কম, যদি সরকার ঠিক করে থাকে ফেব্রুয়ারিতে ইলেকশন, আমার মনে হয় দিবেন, যদি না কিছু ঘটে যায়, আপনার দৈবক্রমে যদি ঘটে যায়, এখন যে সময়টা আছে হাতে, যে সময়টা, এই সময়ের মধ্যে আমার মনে আরো কিছু কঠোর হওয়া উচিত, যাতে যে কাজগুলো অন্তত হাতি নিয়েছেন, যেগুলো অবশ্যই করণীয়, স্বৈরাচারের বিচার, আপনার গুণখণ্ডগুলো বিচার, এবং হইতেছে আমাদের অর্থের সাথে দুর্নীতির সাথে জড়িত তাদেরকে বিচার, তাদের হইতে টাকাগুলি ফিরে আনার জন্য, এবং যারা আছে জড়িত তাদেরকে তাড়াতাড়ি এখনই সরিয়ে দেওয়া। এই কাজগুলো যদি করে, কনস্টিটিউশনে কিছু হচ্ছে তাৎক্ষণিক করে। এই যে এখন দেখুন অপোজিশন বলছে না সংস্কার চলমান, চলমান বুঝলাম, 53 বছর ধরে চলমান ছিল, 54 বছর দিন। কোন সংস্কারটা কোন পলিটিক্যাল পার্টি করেছে বলেন তো দেখি? তারা তো সবাই ইলেকশনে গিয়ে প্রমিস করে যায় আমরা এই করবো, হাতি মারবো, ঘোড়া পড়বো। কোন সরকার তাদের করেছে? তারা করবে না, কারণ আমরা তারা পরীক্ষিত। একটু আশা রাখতাম মনে যে হয়তো কিছুটা পরিবর্তন হয়, যদি রক্তের পরিবর্তন হতো। আমরা তো সেই পুরাতন লোকগুলি দাগি আসামি থেকে দেখছি চেঁচাই বেড়াচ্ছে আমরা পরিবর্তন করবো। কারা এরা? বিএনপি বলেন, অন্য পার্টি বললেন, জাতীয় পার্টি, এরা তারা দাগি চোর, দাগি দুর্নীতিবাজ। তারা কি ওই যে বর্ডার উপরে হাত মেলায়, তাদের কথা উঠায় বসে, তারা কি পরিবর্তন আনবে? পরিবর্তনে তাদের তো ধরতে হবে, তাদেরই বিচার হতে হবে। তারা কি করবে? এটা কখনো করবে না। আমি নিশ্চিন্ত লিখিতভাবে বলতে পারি যে কোন পলিটিক্যাল পার্টি সে পরিবর্তন করবে না, সম্ভব না তাদের করা। কেউ কেউ নিজের থেকে গলায় ফাঁসি দেয়, করে না, শুধু এটা করবে না। পরিবর্তন যদি হতে হয়, আমার মনে হয় এই সময় বিশেষ করে বিচারটা হওয়া উচিত, এবং আমাদের যে অত্যন্ত জরুরি সংস্কার যেগুলো সেটা করা উচিত। দরকার কিছু, আমি তো এমন অবস্থায় যে আপনাকে আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, যেটা আমরা বলি, আমরা বৃহত্তর জনগোষ্ঠী বলে, এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, আম জনতা, ছাত্র জনতা, তাদের কাছে এই সরকার দায়ী, কোন পলিটিক্যাল পার্টি কিছু দায়ী না। তাদের দিক থেকে সরকার কাজ করা উচিত না। তাই যদি হয় এবং এরা যদি চেঁচামেচি করেন, তাহলে গণভোট দেন আপনি। ডক্টর, আপনি গণভোট দেন, জিজ্ঞেস করেন তোমরা কি বিচার এবং আসল সংস্কৃতি করতে আগে চাও না নির্বাচন আগে চাও? আমার বিশ্বাস এই দেশের 90% লোক বলে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। নির্বাচন অবশ্যই দিতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন দিতে হবে, কিন্তু আগে যে কাজগুলি করার জন্য এই এই সরকার ক্ষমতায় বসানো হয়েছে, তারা কাজগুলি অসম্পূর্ণ করে কেন যাবে? দেশের স্বার্থে মানে এই কাজটা করে, এইটাই আমার হচ্ছে প্রপোজাল। ধন্যবাদ। ডক্টর কর্নেল মুদাসসির, আপনাকে আমি আপনার কথা ভালো ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি 2-4টা সাবজেক্টে আপনাকে আমি ফলো আপ করব। ডক্টর ইউনূস বাংলাদেশের সেক্রেটারিয়েট বা রাজনীতি এটা সম্পর্কে উনি জানেন না বা ওনার অভিজ্ঞতা নাই। আমি আপনার এই কথাটার সাথে স্কোয়ারলি আমি ডিফার করছি। উনি বাংলাদেশে জন্মাইছেন, উনি বাংলাদেশে লেখাপড়াও অনেকটা করছেন, বিদেশেও করছেন। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক এস্টাবলিশ করতে গিয়া ব্যুরোক্রেসি কি আর রাজনীতি কি ডক্টর ইউনূসের চাইতে ভালো কেউ জানে না। প্লাস উনাকে যখন হাসিনা শেখ একের পর এক মামলায় ভোগাইছে, ওখানে রাজনৈতিক নোংরামি কি, ভণ্ডামি কি, হারামজাদামিপনা কি, উনি অক্ষরে অক্ষরে দেখেছে। এখন এটা গেল, আপনি যেটা বলছেন ডক্টর ইউনূস ফ্যামিলিয়ার না, আমি এটা মানি না। কারণ উনি আপনার আর আমার চেয়ে বেশি অভিজ্ঞ। কারণ 84 বছর বয়সে আসামি হইয়া 9 তলা, 10 তলা, 14 তলা বিল্ডিং উঠতে হয় নাই, উনি উঠছেন। সো আপনার আর আমার চেয়ে ওনার অভিজ্ঞতা 1000 গুণ বেশি। এক, এবার আপনাকে ছোট্ট একটা কথা বলি। চেক রিপাবলিকের একজন প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত একজন প্রেসিডেন্ট, ওনার নাম ভাকলাভ হাভেল। ভাকলাভ হাভেল যখন, ওনার প্রেসিডেন্ট হওয়ার কথাও না, বাট উনি যখন প্রেসিডেন্ট হলেন, আপনি কি জানেন ওখানকার রাজনৈতিক দলরা ওনাকে একটা কাগজ ধরায় দিয়া বলছে এটা আপনার মন্ত্রী পরিষদ, এবং ভাকলাভ হাভেলকে বলছে উনি আপনার সেক্রেটারি, উনি আপনার মিলিটারি সেক্রেটারি, উনি আপনার অমুক সেমুক।
আপনি বাকলাভ হাবেল বলছে আমি এই কাগজটা নেয়ার আগে কাগজটা যারা বানাইছে আমি তাদের সবার সাথে মিটিং এ বসতে চাই। তো বাকলাভ হাবেল সবার সাথে মিটিং এ বসছে, বসার পরে বলছে হোয়াই ডিড ইউ চুজ মি টু লিড দিস কান্ট্রি। তো সবাই তার দিকে তাকাইছে, তাকায় বলছে আপনি ফিক্স করবেন। তাহলে আমি যদি তোমরা যদি আমাকে পিক করে থাকো ফিক্স করার জন্য, তাইলে এই লিস্ট যে দিছ, এক্সকিউজ মি, এই লিস্টের মাধ্যমে আমি কি করে কান্ট্রি ফিক্স করতে পারবো? এবং উনি তারপরে 5 মিনিটে কয়েকটা কথা বললেন, তার ভিতরে একটা ছিল যে তোমরা যে মন্ত্রী পরিষদের ওনাকে লিস্ট দিছিল 24 জনার, উনি বলছেন আমি এক একটা পদের জন্য 5 জন করে মানুষ চাই, ইনক্লুডিং দ্য নেম ইউ পিকড। আমি সবার সাথে ইন্টারভিউ করব, আমি সবাইকে ব্যাটিং করব, সবার ব্যাকগ্রাউন্ড দেখব, দেন আমি পিক করব হু ইজ গোইং টু রান দ্য মিনিস্ট্রি। আর তোমরা আমার সেক্রেটারি তোমরা নিয়োগ করছো, আমার পিএ তোমরা নিয়োগ করছো না। আর বলবা বাকলাভ হাবেল বলছে আমার এই কন্ডিশনটা যদি তোমাদের মনোপুত না হয় আমাকে 15 মিনিটের মধ্যে বলবা, I will depart চেক রিপাবলিক। এখন আপনি কি জানেন ওই লিস্ট যারা ধরাই দিছিল, ইনক্লুডিং আর্মি, ইনক্লুডিং তার রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাই আধা ঘন্টার ভিতরে তারা এসে বলছে ওকে আপনি যেভাবে চান। আজকের চেক রিপাবলিকের দিকে আপনারা তাকায় দেখেন, রাজনৈতিক সহিংসতা নাই। In the name of politics, there is no social prostitution, independent foreign policy, defense policy. এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় যখন নামলেন এবং ওনাকে ওত নেওয়ানো হলো, ওনাকে এটা পর্যন্ত বলা হলো আপনার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট হবে জেনারেল ফেরদৌস, যে রয়ের হইয়া হাসিনার সাথে একত্র হইয়া কাজ করছে, এবং বলা হলো জেনারেল হাফিজ হবে আপনার প্রতিরক্ষা উপদেষ্টা, যে কুমিল্লায় বৈশা বউয়ের ইশারায় শালিরে উত্ত্যক্ত করছে, এক ছেলেরে মাইরা ঢাকা চিটাগং হাইওয়ের মধ্যে ফেলায় রাখছে, এবং রয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ওয়াকার 9 বার ইন্ডিয়ায় গেছে আর্মি চিফ হওয়ার আগে, তার আগে ওয়াকারের সাথে সে 4 বার দিল্লি সফর করছে। এখন আমি এই কথাগুলো বললাম একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, যোগ্যতার মাপকাঠিতে আমার কথা বাদ দেন, বাংলাদেশে খুব কম লোকজন আছে অর্জন, যোগ্যতা, অভিজ্ঞতা, দূরদৃষ্টি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছিও যেতে পারবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু তার পাশে একজন মানুষ কি রাখতে পারলেন, একজন মানুষ, কর্নেল মুদাসসির, একজন মানুষকে উনি শুধু পাশে রাখলেন। ওই মানুষটাকে জানেন? প্রথম আলো এবং ডেইলি স্টারের একজন ডাটা অ্যানালিস্ট এবং আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং আওয়ামী অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিতের আপন বোনের ছেলে অর্থাৎ ভাইগনা সাইয়েদ কবির, ওই সাইয়েদ কবিরের বউ, যিনি লন্ডনে লেখাপড়া করেছেন, শপিং করা পছন্দ করতেন ইন্ডিয়ায়, অবসর সময় হিন্দি মুভি দেখতে যিনি পছন্দ করেন, সে ওনাকে রেখে আর বাকি সব নিয়োগ ক্যান্টনমেন্ট থেকে আসলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মেনে নিলেন। এখন উনি এই মেনে নিয়ে জাতির উপকার করলেন, নাকি উনি বাকলাভ হাবেলের মতো যদি বলতেন যে জনগণ এবং ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে, তাদের স্বার্থে যদি তোমরা আমাকে আমার মতো করে গুছাতে না দাও আমি এই দায়িত্বটা নেব না, আর তোমরা দিলেও আমি চলে যাব, আমি রিজাইন করলাম।
উনি কোনটা করলে আপনি মনে করেন জনগণের পক্ষে দাঁড়ানো হতো? রিজাইন করে চলে যাওয়া, যেহেতু উনি দেখেছেন ওনাকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না, আরেকটা এখন উনি ওনাদের সাথে জয়েন করেছেন, কোনটা ভালো আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর তো সহজ, সবাই বলবে। এটা এটা হচ্ছে ডেফিনেটলি যেটা আপনি বলবেন, উনি ইচ্ছামতো করতে না পারলে চলে যাওয়াটা উচিত ছিল, এটা স্বাভাবিক। কারণ ওনার ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী সম্বন্ধে কার তো সন্দেহ নাই। ওনার পয়সা চুরি করার দরকার নাই, ওনার কোনো প্রশ্ন ওঠে না, করার কোনো ওনার রেকর্ডও নাই। তো উনি সারা বিশ্ব যেহেতু উনি তো নন্দিত, সারা বিশ্বব্যাপী ওনাকে যে সে সম্মানটা দিয়েছে, এটা এমনি এমনি দেয় নাই, তার চেহারা দেখে দেয় নাই, True. তার দীর্ঘদিনে তার কার্যকলাপের উপরে তাকে দিয়েছে। সুতরাং ওনার ব্যক্তিগত যে অবশ্যই সেটা তো এটা আপনার কোনো প্রশ্ন করেন। কিন্তু আমি কিন্তু ঘুরে ফিরে আপনার সাথে এবার আমিও দ্বিমত করব। আমার মনে হয়, আমি এখনো মনে করি, যেহেতু তার চরিত্র নিয়ে, তার দুরদৃষ্ট বলবো না, চরিত্র নিয়ে বিশেষ করে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি বলবো তার অজ্ঞতা, আমি এখনো বলবো তার অজ্ঞতা। আপনি যেটা বললেন চেক রিপাবলিক কথা বললেন, আমার মনে হয়, আমি জানি না প্রেসিডেন্টের যা কথা বলছে তার পূর্ব অভিজ্ঞতা ইলেকশনে জানতে আছে কিনা জানি না। তবে এখন দেখেন, রাজনীতির সম্বন্ধে সচেতন হওয়া, আপনি আমিও সচেতন, আর রাজনীতির ভিতরে নোংরামিটা জানা, ভিতরে খেলাটা জানা, দুটা কিন্তু এক জিনিস নয়। রাজনীতির ভিতরে যে অন্ধকার যে পরিবেশটা, সেটা জানতে হলে রাজনীতির ভিতরে আপনার অ্যাক্টিভ হতে হবে, যেটা ডক্টর ইউনূসের ছিল না। বাংলাদেশের রাজনীতি উনি জানতেন, আপনি বলেছেন, আমিও যেটার মধ্যে আমি একটা কঠোর একটা চিঠি লিখেছিলাম হাসিনার সময়, যে বৃদ্ধ বয়সের লোকটাকে সিঁড়ি বেয়ে উপরে উঠে ওঠাচ্ছে এই লোকটা, তখন আমি প্রথম শব্দটা ব্যবহার করেছিলাম স্বৈরাচার, যেই জন্য আমাকে অনেক ক্ষতি হয়েছে আমার, সেটা আমি এখানে এই প্রসঙ্গে বলা প্রশ্ন ওঠাই, মানে আমি স্বীকার করে নিয়েছি। উনি এসব করেছেন, উনি অনেক, এই বৃদ্ধ বয়সে অনেক ভোগান্তি হয়েছে উনার, কিন্তু রাজনীতির সম্বন্ধে সম্যক ধারণা, এটা হওয়ার জন্য রাজনীতির ভিতরে থাকতে হয়। সেই জন্য আমার মনে হয় এটা আপনার প্রধান কারণ, ব্যর্থতা প্রধান কারণ। দেখেন, আপনি মনে আছে কিনা, জাস্টিস বদরুল হায়দার, উনি বোধ হয় জাস্টিস হাবিবের পরে, জাস্টিস হাবিব না তো শাহাবুদ্দিনের পরে দ্বিতীয় যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, তখন বোধ হয় উনি এটা দায়িত্ব নিয়েছেন, দ্বিতীয় তৃতীয়, যেখানে আবার বিএনপি পুনরায় আবার দ্বিতীয়বার নির্বাচিত হাসিনার এক টার্মের পরে। উনি কি করেছিলেন? উনি দেশে ছিলেন, দেশের সম্বন্ধে উনি জাস্টিস ছিলেন, এবং উনি চিফ জাস্টিস ছিলেন রিটায়ার্ড। উনি কিন্তু আসার পরপরই প্রথম কাজটা যিনি করেছেন সেটা হইতেছে, উনি ওয়ার্ম আপ করেছেন আগে, যত আপনার পক্ষদুষ্ট, যত আপনার সরকারি কর্মকর্তা ছিলেন, শুধু সরকারের মধ্যে, শুধু ইসের মধ্যে, সেক্রেটারি না, সব জায়গায় মানে 100% সবাইকে পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন যেমন নিরপেক্ষ লোকদের কেনেছেন, কিন্তু আওয়ামী লীগ বলছে বিএনপি, বিএনপি আমি তো জানি, আমি তো তখন ছিলাম, আমি দেখেছি, কাজ করেছি দেশের ভিতরে, নিরপেক্ষ লোকজন কেছে, যেই কারণে বিএনপি পুনর্বার নিবর্চিত হলো। এই জন্য হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে গালাগালি করেছে যে বিএনপি কাজ আসলে করেন নাই। সেই উনি জানতেন, কিছুর খোঁজ খবর নিয়েছেন, দেশে বিষয়ে বাদ করেছেন। ডক্টর ইউনূসের সেইখানে একটা ফাঁক ছিল, আমার এটা মনে হয়। কারণ আমার ওনার যে ভালো একটা চিন্তার, দেশের পরিবর্তন আনার যে ইচ্ছে ছিল না তা না। দুটো করে আমি আবার উল্লেখ করব, দুটো, একটা হচ্ছে আমার মনে অজ্ঞতা ছিল না রাজনীতির সম্বন্ধে, দ্বিতীয় হচ্ছে ওনার আমার মনে হয় একটু, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। উনি শান্তির জন্য পৃথিবী ঘুরে বেরিয়েছেন, এই লোকটা আমার মনে এটাও তার মধ্যে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে আমি তো শান্তির জন্য কাজ করি, আমি যে জোর করে লাঠিয়াল হয়ে পরিবর্তন আনবো, আইন ভঙ্গ করে দিয়ে, সেটা আমি করতে চাই। যেই জন্য জানেন একটা হুকুম করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, পুলিশের ডিউটি করে তাদের কিছু হাতিয়ে থাকতে পারবে না। তো এরা তো লাঠিয়াল বাহিনী। তো এই জন্য আপনার যে ঘটনাগুলি ঘটেছে পরবর্তীতে, আওয়ামী লীগ দুঃসাহস করেছে তাদের ক্যাডাররা কিছুদিন পরে আপনার হতেছে আবার মিছিলে অংশগ্রহণ করার জন্য। তো এটা দুঃসাহস করলো কেন? সেটা ওই কারণে করেছে, আমার অজ্ঞতার জন্য, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য জন্য এই কাজগুলি। কিন্তু যে কাজটা করা উচিত ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের, তাদের হাতটা শক্ত করার জন্য তাকে বলা উচিত ছিল
যে না এইভাবে আপনি করা উচিত না। আমি সেখানে মধ্যে ভুল করেছেন আরেকটা, সেটা হচ্ছে এই যে আপনি বললেন উপদেষ্টা মন্ত্রী, ইয়েস ইউ আর রাইট, ওইখানে তো পরিবর্তন করা উচিত ছিল, উনি সব উদ্যোগে মেনে নেওয়া উচিত ছিল না। কারণ এখানে বড় একটা কাজ করেছে আপনি জানেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছে শুধু তাই না, নেতৃস্থানীয় আপনি যেগুলো জায়গায় যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের ভিতরে সেক্রেটারির ভিতরে বিভিন্ন জায়গায় কয়েকটা ফোর্স কাজ করেছে। একটা হচ্ছে সেনাবাহিনী, তাদের তো তদবির, একটা হচ্ছে এনজিওর মধ্যে ছিল, কারণ উনি এনজিও নিজে একটা সাউন্ড করেছেন, ছাত্রদের একটা চাপ ছিল এখানে, প্লাস পলিটিক্যাল ফোর্স যেগুলো তাদের ছিল, অনেকগুলি জায়গা থেকে ওনার উপরে চাপ সৃষ্টি ছিল, আমার লোক নয়, আমার লোক নয়, আমার লোক নয়। সেই জন্য আপনি দেখেন নামগুলি উচ্চারণ, এই লোকগুলি আপনি আমি জানি, আমরা তুলিয়ে দেখেছি পরবর্তী, আপনি তো হয়তো আগে জানতেন না, আমিও সেনাবাহিনীতে আমি সবার সঙ্গে আগে জানতাম না, কেন অনেক পরে এসে, শুধু এই নলেজটা তার ছিল না। কিন্তু উনি করা উচিত ছিল সেখানে উপদেষ্টাদেরকে, তার বলছে উপদেষ্টাদেরই কাজগুলি করা উচিত ছিল, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে হাতটা শক্ত করার জন্য, না এইভাবে করবে না, এইভাবে করা চলে না, শিখেতাম। তো তারপরে আমি গোড়াতে চলে যাই, আসলে কি জানেন, আমার মনে হচ্ছে ওই উপদেষ্টাকে, ওই সেনাবাহিনী লোকদেরকে, পলিট লোকদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমার মনে হয় কিছুদিন আগে আমি একটা লেখা রাখলাম, আপনি কিছু শেয়ার করছি, সেটা হচ্ছে যে মিথ্যাচারিতা এবং চোরজোর বৃত্তি, এটা কি আমাদের জাতীয় প্রধান বৈশিষ্ট্য আমাদের জাতির? চৌর্যবৃত্তে মিথ্যাচারিতা, তো আমার মনে হয় সেই কাজটা আমাদের কাজ করে। আমি ফ্রাস্ট্রেশন দিয়ে বলছি না, আমি খুব চিন্তা করি, ওয়াই ডু উই বিহেভ দ্য ওয়ে উই বিহেভ, বাঙালি মুসলমানরা বিশেষ করে কেন আমরা বিহেভ করি আমরা? আমার মনে হয় এটা আমাদের অস্থি মধ্যে রক্তে প্রবাহিত। নাহলে এত বড় সুযোগ তো আমরা আজকে শুধু পাইনি, দেখো আমার সুযোগ তো অনেকবার পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি 1971-এ, আমরা আশা করেছিলাম, ইয়াস এটা সত্যি কথা, জিয়া রহমানের আন্ডারে আমি যুদ্ধ করছি জেড ফোর্সে, বাট এটা তো অস্বীকার করা যায় না ওনার কিছু কন্ট্রিবিউশন ছিল শেখ মুজিবের আন্দোলন ছিল। আমরা এটা প্রশ্ন করতে হবে তার রোলটা, যে পাকিস্তানে যাওয়া যাচ্ছে চলে গেলেন কেন, এখানে থেকে গেলেন কেন, ওটা অনেক ডিবেটের ব্যাপার। ওটা আমি আপনি এটা সাপোর্ট করেন, আপনি করেন, অনেকে বলছে সে ধরা দিয়েছে দেশকে ডুবে রেখে গিয়ে, দ্যাট ইজ ট্রু, বাট ওই আন্দোলনে একটা সুযোগ ছিল, শেখ মুজিব তো করতে পারতেন, দেশকে পরিবর্তন করতে পারতেন, তার অঙ্গুল হেলে পুরা দেশটা উঠা বসে করেছে এক সময়, সেটা মিস করলাম আমরা। 75-এর পরে আবার আমরা মিস করলাম, জিয়াউর রহমান একটা আমাদের উজ্জ্বল নক্ষত্র ছিল, তাকে হত্যা করা হলো এই আমাদের জাতীয় চাকরি বসতে কারণে। পরবর্তী দেখেন আমরা আবার 90-তে 91-এ পেলাম, সেটাও আমরা হাতছাড় করলাম। বারবার আমরা সুযোগ পাচ্ছি, আমরা হারাচ্ছি, এটা কেন? শুধু কি আপনি ডক্টর ইউনূস তার উপদেশকে দায়ী করবেন, নাকি আমাদের পুরা জাতিকে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে যে দায়ী করবেন? তাহলে না, সমস্যা, তাহলে সমাধানটা কি? তাহলে সমাধান কি? আমি যেটা সবসময় বলি, এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন, উই হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট সলিউশন। আমার তো চেয়ে খারাপ অবস্থা অনেক দেশে ছিল, আমার চতুর্দিকে জানি একটা দুটা নেতাই সমগ্র দেশের ডেস্টিনি চেঞ্জ করে দিচ্ছে, ইট ইজ ট্রু, লট অফ হিস্ট্রি ইজ রিপ্লিট অন সাচ এক্সাম্পল। করতে পারতাম, কেন করি নাই আমরা? করি নাই, আমরা ওই যে চারিত্রে বসে সেই জন্য করে, তারপরে করা যেত। কিন্তু আমার মনে হয় সমবেত সমুক জায়গায়, সঠিক জায়গায় সমুক সময়টা আমরা কাজটা করতে ব্যর্থ হয়েছি, এই জন্য আমাদের এটা হয়েছে। তারপরে আমি কিন্তু, আপনি জানেন আমি পেসিমিস্টিক না, আমি অবশ্যই আমার বন্ধুরা যে আছে মুক্তিযুদ্ধ, ওই তোর এত বয়সে 70 উপরে চলে গেছি, 73-74 বয়স, এখন হইচু লাভ হবে না দোস্ত, আমাকে বলে কে খামাখা হইচু করিস না, এই লেখালেখি করিস না, কোনো কাজ হবে না, উই আর ডুম, আমরা অভিশপ্ত জাতি। আমি যে না, অভিশপ্ত জাতি না, অভিশপ্ত যদি জাতি হতো তাহলে আমরা 71-এ এতগুলো লোক পুরা দেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না, না চেন। অভিশপ্ত জাতি হতো তাহলে সিপাহ মিটিং হতো না আমাদের এখানে দেশের মধ্যে। অভিশপ্ত জাতি হতো 90 ছেলেরা আবার বুকতে রাস্তা গিয়ে দাঁড়িয়ে যেত না এরশাদের পতনের জন্য। অভিযোগ জাপ্ত হলে এই ছেলে বলে 24-এ বুক পেতে দিত না, গুলি অর্জন করতে পরিবর্তন। অভিশপ্ত না আমরা, আমরা আমরা নেতৃত্ব ক্রাইসিস, সঠিক নেতৃত্ব আমরা সঠিক সময় পাই নাই। সেই জন্য আমার যেটা মনে হয়, আমাদের নেতৃত্বের অন্বেষণে যেতে হবে। আমার মনে হয় যে আমাদের ছেলে পেলেদের রাস্তায় আবার নামতে হবে, এটা হবে না। যে পরিবর্তন চেয়েছিলাম এই পরিবর্তন এই সামনে নির্বাচন দিয়ে হবে না। আমার মনে হয় উই আর হেডিং ফর অ্যানাদার রিভলিউশন, সেটা অবশ্যম্ভাবী যদি দেশকে পরিবর্তন করতে হয়। ধন্যবাদ আপনাকে। জি জ্যাকব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনি ভাই আমি ডিসকানেক্ট। হ্যাঁ জি। না, আমি আপনাকে এই কথার মধ্যে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, জি সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে যদি আপনি কথাটাকে একটু জি খেয়াল করেন।
জুলাই সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, এবং এক্ষেত্রে উনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমগ্র কার্যক্রম বৈধতা পাবে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই বলেছেন। এখন একটা কথা আপনাকে আমি শেয়ার করি, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ক্লজ নাই। এখন ডক্ট্রিন অফ নেসেসিটি এটার কথাও যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে একটা সাবজেক্ট হয় 106 অনুচ্ছেদে, তাহলে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। জরুরি অবস্থা ঘোষণা করার পরে তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে যদি আপনারা এই দিকে যান, কিন্তু প্রেক্ষাপটটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। ছাত্র জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছে, হাসিনা পালিয়েছে, এক বায়তুল মোকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালাইছে, প্রায় 1 লক্ষ পুলিশ পালায়া গেছে। এরপরেও এটাকে ওনাকে নাকে খত দিয়ে বলানো হয়েছে এটা বিপ্লব হয় নাই, এটা ছিল একটা অভ্যুত্থান, ওনাকে বলানো হয়েছে। এখন 106 অনুচ্ছেদের যে রেফারেন্সটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বলানো হয়েছে জুলাই সনদে, এটা সর্বৈব মিসইন্টারপ্রেট করানো হয়েছে ওনাকে দিয়ে। 72-এর সংবিধানটাকে একেবারে বুকে আঁকড়ায় ধরে রাখা হয়েছে। ইন্ডিয়ানদের 3 থেকে 4টা টার্গেট ছিল যে হাসিনা চলে গেলেও আমাদের এই 3 থেকে 4টা অবজেক্টকে বাঁচায় রাখতে হবে। প্রথম 72-এর সংবিধান, দ্বিতীয় 3 বাহিনীর প্রধান, দ্বিতীয়, তৃতীয় চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে। এখন আমি একটা কথা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি কিন্তু প্রথম প্রোপোনেন্ট, আমি তার কথা আমি সব জায়গায় বলছি, জাতিসংঘে বলছি, স্টেট ডিপার্টমেন্টে বলছি, পেন্টাগনে বলছি, আমি সব জায়গায় তার কথা বলছি, ইউএস সিনেটে, কংগ্রেসে, সব জায়গায় তদবির করছি তার নিয়ে। এখন উনি দেশে, আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী ফর দ্য সেক অফ আওয়ার ডিবেট অর কনভারসেশন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পলিটিক্যাল অ্যাটমসফিয়ার জানতেন না, কিন্তু এটা তো জানতেন যে বাংলাদেশ ইজ দ্য লায়ন ডেন অফ ইন্ডিয়ান খেকশিয়াল। উনি তো এইটা জানতেন যে 17 বছর এই দেশটাকে শোষণ করেছে ইন্ডিয়ার ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনভলভমেন্টে, উনি তো এটা জানতেন। এটা না জানার তো কোনো কারণ ছিল না। উনি দেশে গেলেন এবং উনি ওই খেকশিয়ালদের ডেনের ভিতরে ঢুকে নিজে একটা চেয়ারে বসে গেলেন। আর আমরা এখন যদি বাই দ্য ওয়ে ওই যে 106 অনুচ্ছেদ আমাদের বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপটকে যদি বিচার বিবেচনা করে, এটা যদি বিপ্লব হয়, বিপ্লবোত্তর সরকার হয়, উনি তাইলে প্রথমেই একটা কাজ করতে পারতেন, প্রথমেই যে আমি কি করব, গভর্নমেন্টের ফর্ম কি হবে, ইলেকশন কবে হবে, এটা আমি এই বিএনপি আর কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমি শুনবো না, কারণ আমার এই ক্ষমতায় বসাইছে ছাত্র জনতা। সো আমি গণভোট দেব, আমি গণভোটের জিজ্ঞাসা করব যে নির্বাচন কবে হবে, সরকার পদ্ধতি কেমন হবে, আমি কতদিন ক্ষমতায় থাকবো, এই কথা আমি আপনাদের কাছ থেকে নেব না। বিএনপির মুখের দিকে তাকাইয়া, মির্জা ফখরুলের দিকে তাকাইয়া তার বলা উচিত ছিল আপনারা স্বৈরাচারের পতন ঘটান নাই, আপনারা আমাকে পজিশনে আনেন নাই। সেনাবাহিনীর ওয়াকারের মুখের দিকে তাকায় বলা উচিত ছিল তুমি মিয়া আমারে ক্ষমতায় আনো নাই, তোমার সেনাবাহিনী হাসিনারে খেদায় নাই। এই কথাটা বলা ওনার জন্য কি খুব কষ্টকর ছিল?
উনি বলেন নাই। এখন আপনি বলছেন যে আমি অপটিমিস্ট। ভাই, আমিও অপটিমিস্ট। আপনার পা ছুঁইয়া সালাম কইরা বলবো যে ভাই আমিও অপটিমিস্ট। আমার ভিতরে নিরাশাবাদ কাজ করে না। এখন আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস উইল অ্যাক্ট। ওইটা কি বলে, ওই যে এক্সরসিজম করে, যে ওই যে ওখানে যে বিশপ থাকে বা প্যাস্টর থাকে যে ভূত ছাড়াবে। এখন আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা রোল প্লে করতেছে, হি ইজ রানিং দ্য প্রেয়ার সার্ভিস অফ এক্সরসিজম। কিন্তু আমরা দেখতেছি এক্সরসিজম করতে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কান্দে 25টা গোস্ট দাঁড়ায় গেছে, এবং এই 25টা গোস্ট আর দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, বেনিফিশিয়ারি অফ দ্য স্বৈরাচার। এখন আপনি আর আমি বলছি উনি নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে, এর অর্থ হি সারেন্ডার্ড, হি গেভ আপ। ডক্টর মোহাম্মদ ইউনূস গেভ আপ অন আওয়ার পিপল, গেভ আপ অন আওয়ার স্টেট। উনি বলছে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দেব, ইলেকশনের পরে আমি এই দেশের কোনো কিছুর সাথে আর জড়িত থাকতে চাই না, আমি চলে যাব জাহান্নাম। এটা নিয়ে আর ফিক্স করার কিছু নাই। কিন্তু একটা বারের জন্য উনি বলে নাই, যেই ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসিয়েছে, উনি একটা বারের জন্য বলে নাই আমি তাদের কাছে যাব, আমি তাদের কাছে জিজ্ঞাসা করব গণভোট দিয়ে। উনি এই কাজটা করে নাই। এখন এটার উপরে আপনি সাজেশন দেন। আমার সময় শেষ, আপনার এই সাজেশনের পরে আজকের সময় আমি শেষ করব, প্লিজ। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু আমি আগে দিয়েছি, আমি একাধিকবার উল্লেখ করেছি, আজকে শুধু না, আমার আগে যে লেখালেখিগুলো ছিল অন্য টকশোতে আমি অংশগ্রহণ করেছি, আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ, সেখানে একই কথা বলেছি। যখন অনুষ্ঠান যখন বলছেন, একবার উনি তো আপনি জানেন উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, সত্যি মিথ্যা আমরা জানি না, হয়তো উনি চেয়েছিলেন, হয়তো হি গট ফ্রাস্ট্রেটেড, এক্সাসপারেটেড হয়ে গেছেন, তারপর সবাই দৌড়িয়ে গিয়ে যা হাতে পায়ে ধরতে আপনি যেন না। এটা যদি সত্যি হয়, আমি যে জন্য বলে ডক্টর ইউনূসের ব্যর্থতা আছে এটা স্বীকার করতে হবে। দেখেন, মানুষের ব্যর্থতা ভুল ত্রুটি সবাই, এমনকি আমি কি জেনে শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিন্তু ভুল ত্রুটি হয়েছে। উনি যে বলেন যে সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে, তা না। কিন্তু কোরআন শরীফে কয়েকটা জায়গায় আয়াত নাজিল হয়েছে, যখন ভুল তুলেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তুমি ভুল করেছো, এটা তোমার উচিত হয় নাই। আপনি হিসেব কোটেশন দিয়ে আপনি বলতে পারো করেছেন। তো নবী করিম শ্রেষ্ঠ মানব পৃথিবীতে, শুধু আল্লাহ ডিক্লেয়ার করে নাই, মানুষ ডিক্লেয়ার করেছে 100 গ্রেটেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পারসন, তার মধ্যে উনি 1 নম্বরে। মুসলমানে করে, একজন খ্রিস্টান রেখেছেন এটা। তো উনি যদি ভুল করেন, মানুষ ভুল করবে, উনি করেছেন, ওনার ভুল ত্রুটি অনেক ছিল, এটা মানে সুন্দর। আমি সেই জন্য বারবার বলেছি সলিউশন একটা জায়গায়, সেই সলিউশনটা হচ্ছে গণভোট দেওয়া। এখনো সময় আছে। কারণ আমার কথা হচ্ছে, আপনি যখন, ঠিক আছে আপনাকে জোর করে নামিয়েছে, ভালো কথা, জোর করে আপনি নিয়ে আসছে, দায়িত্ব তো আপনি গ্রহণ করেছেন, আপনি গ্রহণ করে এখন there is no scope for tell you I'm sorry I'm going to leave। তা আপনি তখন আগে ডিসাইড করছে আমি যাব না। এর আগে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব অনুযায়ী কয়েকবার বলা হয়েছে, অনুরোধ করছে, আপনি করেন নাই, আমি জানি, আপনি জানেন, এর আগে করা হয়েছিল, উনি করেন। এবার যখন আপনি করলেন কি, আমি ছেলেগুলির দিকে তাকিয়ে দেখলাম, আমার কষ্ট হলো, এরা প্রাণ দিয়েছে, ওরা আমাকে চাচ্ছে, একবারের পর দুবার পরে আমি রাজি হয়ে গেলাম। তাই যদি হয়, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর টাস্ক। এবং আপনার সময় নেই। আপনার মনে হয় আপনার যত অ্যাচিভমেন্ট হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত, আপনি সারা বিশ্বের জন্য কাজ করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, ভালো কথা। আমার মনে হয়, আমি ডক্টর ইউনূসকে বিনীতভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মনে হয় বাংলাদেশে যে প্রতীক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে মানুষের প্রতি আপনি এসেছিলেন, সেই প্রত্যাশা যদি পূরণ না করেন, আমার মনে হয় আপনার যে অতীতে যে আপনার যে অর্জনগুলো, সেগুলো অনেকটা ম্লান হয়ে যাবে। আমি এই জন্য বিনীত অনুরোধ করি ডক্টর ইউনূসকে, আপনি শক্ত হন, আপনি শক্ত লাগামটা ধরুন, প্রয়োজন হলে দেশের স্বার্থে, ভবিষ্যতে আমাদের প্রজন্মের স্বার্থে আপনি গণভোট দিয়ে দেন। ইলেকশনের আপনি কাজগুলো করতে পারবেন না, পিরিয়ড, নো পসিবিলিটি এট অল, সম্ভব না। এই অল্প সময়তে আপনি কোন সংস্কার, এমনকি আমি বলবো শরীয়তের বিচারও হবে না। কারণ আমি এটা পরিষ্কারভাবে বলতে পারি, নির্দ্বিধা বলতে পারি, হাসিনা পার পেয়ে যাবে ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে। কারণ যেই দেশে যে পার্টির একটা লোক 9টি মাস ইন্ডিয়াতে থাকে, রয়ের আশ্রয় থাকে, তাদেরকে ব্রেন ওয়াশ হয়ে দেশে ফেরত আসে, এবং একটি মাসে উচ্চারণ করলো না ইন্ডিয়া তাকে রেখেছে, তাকে টর্চার কি করেছে না করেছে, বাধ্য হয়ে যখন টু দি প্রেসার, তখন সে একটা কোন রকম নাম কাওয়াজতে একটা মামলা দাখিল করলো।
সেই পার্টি থেকে আপনি কেমন করে দেন হাসিনার বিচার হবে? এটা ইম্পসিবল। তো আপনি তো রিয়েলাইজ করা উচিত, আপনি তো ইনসেন না। ইউ আর স্টিল, আল্লাহ রহমতে, আল্লাহ কাছে আমরা লাখ শুকর, আপনি এখন সুস্থ, আপনি দৌড়ে বেড়ান, হেঁটে বেড়ান 85-86 বছর আগে। তো জীবনে শেষ মুহূর্তে এই কাজটা, ভালো কাজটা করে যান। আমার মনে হয় এটা ওনার করা উচিত। এটা না হলে আমি যা কিছু অর্জন করছেন বিদেশে এবং এই দেশেও সেটা ম্লান হয়ে যায়। কারণ মানুষ কিন্তু আপনাকে দায়ী করবে। আপনি কতক্ষণই ভালো কাজ করছেন সেটাই নিয়ে আপনার পরীক্ষা হবে না, কিন্তু এইটাই নিয়ম। আপনি কোন কাজটা ভুল করছেন সেটাই নিয়ে মানুষ আপনাকে পরীক্ষা করবে। যার সবকিছু ভালো, যার শেষ ভালো, আপনি শেষটা ভালো করে যান। এই জন্য এটা করা উচিত আমার মনে হয়। তবে একটা কথা আমি তারপরে ঘুরে ফিরে আপনাকে বলি, আমি তার পক্ষ অবলম্বন করছি না, তার ব্যর্থতা আছে, প্রেশার আছে, এটা সত্যি কথা। আপনি দেখুন, ধরেন আজকে ভুটান যদি চায়ও তাদের সভরেনিটি রক্ষা করার জন্য পারবে না। নেপাল যদি পায়, আপনি রিসেন্ট খবর শুনেছেন, নেপালের আপনার উইদিন দেয়ার টেরিটরি, আপনার রিসেন্টলি যে আপনার মোদিকে চায়নার সাথে একটু হাত মিলে আসে বিকজ অফ 50% ট্যারিফ, নেপালের ভিতরে 3টা জায়গা থেকে তারা ট্রেড বর্ডার ট্রেড শুরু করছে চায়নার সাথে উইদিন নেপাল স্টেট, উইদাউট দেয়ার পারমিশন। নেপাল সে চেঁচামেচি করছে, কি করতে, কিছু করতে পারবে না। ইট ইজ ট্রু, আমাদের প্রেশার আছে, আমাদের উইদিন অ্যান্ড আউটসাইড প্রেশার আছে। আমি শুধু ভারত না, আমি সারপ্রাইজ হব না যে ভারত সহ অন্য দেশের থেকে যদি প্রেশার যদি থেকে থাকে, না তুমি নির্বাচনটা দিয়ে দাও তাড়াতাড়ি, নির্বাচন দেরি করে না, তাদের নিজস্ব স্বার্থে। সেটা পশ্চিমের দেশের স্বার্থে কথা বলেন, ভারতের অনেক দেশের স্বার্থে জড়িত আছে। বাংলাদেশকে দুর্বল দেশ সব দিক থেকে, ইকোনমিক্যালি দুর্বল, মিলিটারি দুর্বল। আমাদের সবসময় সব প্রেশার উইথস্ট্যান্ড করা আপনার সম্ভব হয় না। আপনি দেখেছেন ইজিপ্টের রিভলিউশন হলো, সাকসেসফুল হলো না। অনেক দেশে রিভলিউশন হয় সাকসেস, বাংলাদেশে একমত কিছুটা সাকসেস হলো, কিন্তু তারপরে যে আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে মানুষগুলো প্রাণ বিসর্জন করে ছেলে পেলার, সে তো পূরণ হলো না। শুধু ওই দিকে রক্ষা করে আমার মনে হয় ডক্টর ইউনূস নাথিং টু লুজ। এবং আমি জানি যে এই দেশের লোক, আমি আবার বলছি, এই দেশের 90% লোক তার পক্ষে আছে। গণভোট ঢেলে লোকজন নিশ্চয় রাস্তায় নেমে বলবে যে আমরা যে জন্য আপনাদের পলিটিক্যাল পার্টিগুলো গণভোট চাচ্ছে না, তার বিরোধিতা করছে। কেন বিরোধিতা করবে? কনস্টিটিউশনে নো প্রভিশন। কনস্টিটিউশন প্রভিশন থাকুক বা না থাকুক, আমি যেন আপনি ভালো জানবেন, নিশ্চয় প্রভিশন আছে কোনো কোনো ক্ষেত্রে। এই যে যেটা আপনি বলেন, আমরা সব বলি উনি ক্ষমতায় এসছেন থ্রু এ রিভলিউশন। 90% লোক, জনতা এবং ছাত্ররা তাদেরকে বসিয়েছে, এন্ড হি ইজ রেসপন্সিবল টু দেম। ম্যান্ডেট তারা দিয়েছে তাকে, ম্যান্ডেট তো আপনার ইসে বসে পলিটিক্যাল পার্টি জানে। তো ওনার অসুবিধাটা কোথায়? এই জন্য আবার উল্লেখ করে আমি শেষ করবো যে প্লিজ আস্ক ফর দ্য ম্যান্ডেট ওয়ান্স সেকেন্ড ইফ নিডেড সমস্ত দেশের মানুষের কাছ থেকে। তারপরে যে কাজটা, যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেই দায়িত্ব পূরণ করে প্রস্থান করুন, না হলে আপনার অর্জন সব বলে নিচ্ছে। আমি আবার বলবো, ধন্যবাদ আপনাকে। ওকে, আরেকটা কথা, উনি যদি এই মুহূর্তে নির্বাচন দেন ফেব্রুয়ারিতে, আপনি কি মনে করেন উনি জনগণের ভোটাধিকার প্রয়োগ, উনি কি বলতে পারবেন যে আমি ভোটের অধিকার আমি সেভ করেছি এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে? একটা। আর আরেকটা, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, এই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ফেব্রুয়ারিতে নির্বাচন যদি উনি দেন, এই দুইটার একটাও অর্জন হবে কিনা? আপনি এক কথায় না, এবং কারণটা জান, কারণটা আপনি জানেন, কারণটা অল্প কথায় সবাই জানে, তবু কারণটা বলি। সেটা হচ্ছে এই যে মেশিনারি নিয়ে উনি নির্বাচন করবেন, আপনি বলেছেন আমরা শুরুতে যেটা শুরু করেছি, এই মেশিনারি তো হইতে বৃহদাংশ সিংহভাব স্বৈরাচারের আমলে তাদেরকে নিয়োগ দেওয়া। এই মেশিনারি দিয়ে উনি নির্বাচন কখনো হতে পারে না। সেটা আপনার ল এনফোর্সিং এজেন্সি কথা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, আমরা তারাই তো করবে, যতই তাদের বাইরে মুখোশ থাকুক না কেন ভালো, কিন্তু এটাতে সম্ভব হয় না 100%। তারপরে ধরে নিলাম নির্বাচন হয়ে গেল এবং আমাদের সঠিকভাবে আপনার নিরপেক্ষ নির্বাচন হয়ে গেল, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করলো, নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন তারা কি আকাঙ্ক্ষা পূরণ করবে, মানুষের প্রত্যাশা যে জন্য মানুষ প্রাণ দিল? নো, হবে না, এটা হবে না। তো দুইটার প্রশ্ন হইতেছে আপনার সুনির্দিষ্ট কারণে পরিষ্কার যে দুইটার একটা পূরণ হবে না, পিরিয়ড। ধন্যবাদ। কর্নেল মুদাসসির খান, আজকের উইকেন্ডে আপনি আমাদেরকে আপনার ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং আপনার আর আমার দেশপ্রেম অনুভূতি এটা তো আছেই। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয়ের উপরে আপনি আর আমি কথা বলবো। আজকের আপনাকে আমি ইমপ্রেস করতে চাচ্ছি না,
আমি আর আপনি কথা বলেছি, আমরা দুইজন কথা বলেছি, আমি কনভারসেশনটা একটু বেশি এনজয় করেছি এবং আপনার কথাবার্তাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমি আশা করব আপনার এই আলাপ আলোচনার থেকে, আমার এই আলাপ আলোচনার থেকে আমার দর্শক শ্রোতা এবং দেশবাসী অনেক কিছু জানার, বোঝার, অনুভব করার সুযোগ পাবে। আপনার প্রতি আবার ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব, আপনাকেও ধন্যবাদ। আমি শুধু একটু বলতে চাই, আপনি যেরকম, আমি আমার মনে হয় আমাদের দেশে আরো আছে এরকম আমাদের মতো, যা কিছু বলি অন্তরের অন্তঃস্থল থেকে বলি। কারণ জীবনের এই সময় এসে আমার কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে। আমি বলি এই দেশে 99% লোক বাংলাদেশে আমার চেয়ে খারাপ অবস্থা আছে, আমি 1% মধ্যে পড়ি না যে এই প্রিভিলেজ ক্লাসটা। সুতরাং আমার দেওয়ার আছে, পাওয়ার কিছু নেই। জন্য সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমাদের কনভারসেশনের মাধ্যমে যদি দেশে একটা ক্ষুদ্র অংশ যদি হতেছে তাদের মধ্যে ডেন সৃষ্টি হয়, তাদের মধ্যে পরিবর্তন আসে, ওটি আমাদের সফলতা বলে আমি মেনে নেব। আপনি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক মেহেরবানি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি এই ভদ্রলোকের সাথে যখনই কথা বলি আমার বেশ কিছু জিগস অ্যান্ড পাজল আমার ব্রেইনে থাকে, যেগুলো নিয়ে আমি প্রতিনিয়ত আমি আমার সাথে বিতর্ক করি। কিন্তু এই ভদ্রলোকের সাথে কথা বলতে গেলে আমার বিতর্কের কিছুটা হলে অবসান হয় একটা কারণে। উনি অত্যন্ত শান্ত মেজাজের মানুষ, জ্ঞান সম্পন্ন, জ্ঞানী একজন মানুষ, সৎ চরিত্রের একজন মানুষ। উনি যেভাবে কথাগুলো বলে কেন যেন মনে হয় হি ইজ ফোর্সিং মি টু থিঙ্ক টুয়াইস বিফোর আই কনক্লুড। তো এ ধরনের মানুষ যদি সমাজে থাকে, ওই সমস্যার উন্নতি না হওয়ার তো কোনো কারণ নাই। আমি জেকব মিল্টন যদি ওনার কথা শুনতে বাধ্য হই, দেশবাসী কেন শুনবে না? আমি জেকব তো সহজে কারো কথা শুনি না, আমি চিল্লায় একত্র করি, কিন্তু আমি বাধ্য হই ওনার কথা শুনতে। এর অর্থ কি? যেটা সত্য সেটা সত্য, যেটা জ্ঞান ওটা তো জ্ঞান। এটাকে গ্রহণ করার মধ্যে ছোট হওয়ার কিছু নাই, তো এখানে ইগোরও কিছু নাই। দর্শকবৃন্দ, একটা বিষয় আমি এবং কর্নেল মোদাসের আমরা একমত। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার আর ওনার কথার মধ্যে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এর অর্থ করতে পারতেন, হতে পারত, হবে, এ ধরনের কথা। কেন জানেন? আমি বা কর্নেল মোদাসের, উই আর নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট, উই আর নট পার্ট অফ দ্য সিস্টেম। আমরা সিস্টেমের বাইরে থেকে, সাইড লাইনে থেকে আমরা আমাদের মতামত দিচ্ছি। উনি অবশ্যই ঠিক কথা বলেছেন। সেটা কি? আমাদের এই আলোচনা থেকে যদি বর্তমান সরকার বা নীতি নির্ধারকের কেউ একটা শব্দ পিক করে, দ্যাটস গোয়িং টু বি আওয়ার অর্জন, আমাদের অ্যাচিভমেন্ট। এর বাইরে আর তো কিছু বলার নাই। ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি, কনক্লুড করি। ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে বিতর্কিত না হয়ে এই দায়িত্বটা পালন করে বেরিয়ে যাওয়ার একটা মাত্র রাস্তা, এবং ওই রাস্তাটা হচ্ছে গণভোট। আমি কর্নেল মোদাসির খানের সাথে 100% একমত। উনি নোবেল পেয়েছেন, অত্যন্ত গর্বের ব্যাপার, কিন্তু উনি যদি বাংলাদেশকে রিফর্ম করতে ব্যর্থ হন, বিচার করতে ব্যর্থ হন, যেন তেন একটা ভোট দিয়ে বেরিয়ে যান, উনি নোবেল পাওয়ায় যতটা সুনাম অর্জন করেছেন তার চেয়ে 10 গুণ বদনাম কাঁধে নিয়ে উনি কবরে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ ফেব্রুয়ারি নেক্সট ইয়ারে যদি ইলেকশন হয়, বিচারও হবে না, জনগণের ভোটাধিকারও নিশ্চিত করা হবে না, দেশের রিফর্মও হবে না। অ্যাবসলিউটলি কর্নেল মোদাসের খান উনি রাইট যে হাসিনার বিচারও হবে না, বিডিআর পিলখানারও বিচার হবে না, শাপলা চত্বরও হত্যার বিচার হবে না, কোনো হত্যার বিচার হবে না। এমনকি বিচার, হত্যার বিচারে যে ফাঁসির রায় হয়েছে ওই কক্সবাজারের ওসি, কি যেন নাম আমার এই মুহূর্তে মনে নাই, তারও ফাঁসি হবে না। প্রদীপেরও ফাঁসি হবে না, যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বিরক্ত হয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যান। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি এবং কর্নেল মোদাসির খান এবং আমার দর্শকরা একটা সিদ্ধান্ত, একটা বিষয়ের উপরে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে
আপনার লেগেসি, যে লেগেসির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষের নাগরিক অধিকার এবং প্রত্যাশা। হোপফুলি আমাদের এই আলোচনা থেকে কিছু একটা বেরিয়ে আসবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।